বর্তমানে প্রত্যেকটা কোম্পানির স্মার্টফোনে কিন্তু গ্রিন লাইনের ইস্যুস আছে বা ডিসপ্লের ইস্যুস আছে। তবে যে কোম্পানিটা সবথেকে বেশি বদনাম কুড়াইছে বা হিরো থেকে ভিলেনে পরিণত হয়েছে আর তারা হলো এই OnePlus। তবে এত কিছুর পরেও OnePlus এর ফ্যান ফলোয়ার কিন্তু পৃথিবী জুড়ে এখনো প্রচুর পরিমাণে আছে। ইভেন বাংলাদেশেও কিন্তু প্রচুর পরিমাণে OnePlus এর ফোনগুলো এখনো বিক্রি হয়। তো OnePlus এর ফ্যানরা কেমন আছেন একটু আওয়াজ দিয়েন, বিকজ আজকে আপনাদের জন্য নিয়ে আসছি OnePlus 11R। এই ফোনটা 2023 সালের ফেব্রুয়ারির দিকে রিলিজ হয়েছিল। বর্তমানে বাংলাদেশে আপনারা পুরাতন 33 থেকে 34,000 টাকায় পেয়ে যাচ্ছেন এবং খুবই ভালো ব্যালেন্সড একটা প্যাকেজ এই বাজেটের মধ্যে। বিকজ এই বাজেটে যেসব ফোনগুলো আছে সেখানে কোনো না কোনো কমতি আছে, তবে এই ফোনটার আসলে কোনো কমতি আছে কিনা বা এই বাজেটে এটা বেস্ট ডিল হতে পারে কিনা সেটার বিস্তারিত আজকে জানতে পারবেন। তার আগে একটু বলে দিই, আপনারা যদি এই ফোনটা কিনতে চান অথবা যে কোনো ব্র্যান্ড নিউ ফোন অথবা পুরাতন ফোন কিনতে চান তাহলে ডেফিনেটলি এনকে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে এবং ঢাকার বাইরে থাকলে কুরিয়ার করেও কিন্তু আপনারা প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। তো OnePlus 11 আরো ফিরে আসি। দেখেন OnePlus এর ডিসপ্লে ইস্যুস আছে বা গ্রিন লাইনের ইস্যুস আছে, এটা আমরা সবাই জানি। তবে 11 সিরিজ বা 10 সিরিজের পর থেকে তাদের ডিসপ্লের ইস্যুস কিন্তু একদম লিটারালি নাই বললেই চলে। আর বর্তমানে কিন্তু ইন্ডিয়াতেও একটা ভালো প্ল্যান তারা দিয়েছে। তো বাংলাদেশে এটা নিয়ে এখনো কোনো প্রকার কনফার্মেশন হয়নি, তবে এখনো পর্যন্ত 11, 12 বা 13 সিরিজ যদি কেনেন তাহলে কয়েক বছর অ্যাটলিস্ট বলা যায় যে ডিসপ্লের ইস্যুস থেকে আপনি একটু সেফ থাকতে পারবেন। তবে কোনো কোম্পানি কিন্তু এখন ডিসপ্লের ইস্যুস থেকে আসলে বাইরে নয়, সব কোম্পানিতে ডিসপ্লের প্রবলেম হচ্ছে। তবে OnePlus 11R এর যে ডিজাইনটা সেটাতে যদি আসি, এখন কিন্তু 13 সিরিজ চলতেছে। সো 13 সিরিজেও কিন্তু অলমোস্ট সিমিলার ডিজাইন আছে। তো যারা এই ডিজাইনটা পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা কিন্তু এখনো আপ টু ডেটেড আছে। এবং এই ফোনটা সবথেকে বড় ব্যাপার হলো একটা বড় সাইজের ফোন হলেও হাতের মধ্যে ধরে ভালো কমফোর্টেবল আছে, বিকজ এদের সাইড গুলো বেশ কার্ভ ফিনিশর হয়ে থাকে। তবে এটার বিল্ড ম্যাটেরিয়াল কিন্তু এখনকার সময় এসে খুব বেশি যে পারফেক্ট তা কিন্তু নয়, বিকজ পিছনে যে গ্লাস ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা একটা ম্যাট ফিনিশ এবং এখানে গরিলা গ্লাস 5 ব্যবহার করা হয়েছে। তবে এর যে ফ্রেমটা আছে সেটা কিন্তু প্লাস্টিকের, তবে স্টিল এটা কিন্তু ধরে বা দেখে কোনোভাবে প্লাস্টিক মনে হয় না। সামনে যে ডিসপ্লে প্রোটেকশন সেটা কিন্তু স্পেসিফাইড না, তবে ডেফিনেটলি খুব ভালো কিছু দেওয়া নাই, যে কারণে তারা আসলে মেনশন করেনি ওইভাবে। এবং এই ফোনটাতে পোর্টস এন্ড বাটনে সব থেকে ভালো যে দিকটা আমার লাগে সেটা হচ্ছে যে এই OnePlus এর মিউট সুইচ, এটা দিয়ে মূলত আপনি রিঙ্গার মুড, ভাইব্রেশন এবং আপনি একদম মিউট করে ফেলতে পারবেন। এটা খুবই হ্যান্ডি একটা জিনিস। যারা ডেইলি লাইফে ফোন ব্যবহার করেন তারা, আমার মনে হয় যে অনেকেই যারা এই ফোন ব্যবহার করেন বা অ্যাপেলের ডিভাইস ব্যবহার করেন তারা ইউজ করেন, বিকজ আপনি হয়তো মিটিং এর মধ্যে আছেন হুট করে বা আর্জেন্ট কোনো আসলে একটা জায়গায় আছেন যেখানে ফোন বাইর করা যাচ্ছে না, জাস্ট পকেটের মধ্যে হাত দিয়ে এটা কিন্তু আপনি মিউট করে ফেলতে পারবেন। সো এটা রিয়েল লাইফে ইউজফুল একটা জিনিস। আর একটা হলো এটাতে কিন্তু আয়ার ব্লাস্টার সেন্সর আছে। সো বাসার টিভি বা আপনি এসি কিন্তু এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আর তাছাড়া এটাতে ডুয়াল সিম সাপোর্ট করা বা যা যা দরকার ফাস্ট চার্জের ব্যাপার সবকিছুই কিন্তু এই ফোনটাতে আছে। এবং এই ফোনটার ডিসপ্লেতে আসি যদি, এখানে একটা ভালো ব্যাপার, বিকজ এখানে 6.74 ইঞ্চির একটা ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেখানে 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, 1450 পর্যন্ত পিক ব্রাইটনেস যেতে পারে এবং একটা ডিসপ্লেতে লাইক HDR10 সাপোর্ট করা বা অন্যান্য যেসব ফিচারগুলো দরকার ফ্ল্যাগশিপ ডিসপ্লে বা ভালো ডিসপ্লের ব্যাপারে সেটা কিন্তু এটার সাথে আছে। তার সাথে এটা কিন্তু একটু কার্ভ ডিসপ্লে, তো যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য একটা ভালো ব্যাপার। আবার যে সেলফি ক্যামেরা কাট আউট আছে সেটাও খুবই ছোট, সেলফি ক্যামেরা দিয়ে কিন্তু আবার ফেস লকও সাপোর্ট করে। সো আনলক করার ক্ষেত্রে খুবই ভালো একটা সাপোর্ট আপনাকে দিচ্ছে। আবার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে, সেইটা আবার অপটিক্যাল সেন্সর ব্যবহার করেছে, যেটা এটার সাথে আল্ট্রাসনিকের কম্পেয়ার করেন তাহলে ডেফিনেটলি এটা স্লো হবে। বাট আপনি যদি ইন্ডিভিজুয়ালি এই ফোনটা ব্যবহার করেন তাহলে আপনার কাছে স্লো মনে হবে না, বাট এটার পজিশনটা আপনার কাছে একটু নিচে মনে হইতে পারে, কিন্তু ফেস লকটার কারণে সেই সাপোর্টটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। সো ডিসপ্লে সেগমেন্টে এই জিনিসটা কিন্তু এখনো যেসব বাজেট সেগমেন্ট আছে সেই জায়গায় খুব ভালোভাবে এটা কোপ আপ করতে পারে। এই ফোনটা যদি ইন্টারনালে আসি, এখানে কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen 1 এর একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটা এখনো খুবই ফাস্ট একটা প্রসেসর, যার সাথে 8GB 16GB অথবা 18GB র্যামের ভেরিয়েন্ট পাওয়া যায় এবং UFS 3.1 এর স্টোরেজ টাইপ পাওয়া যায়। সো UFS 3.1 কিন্তু এখনো যথেষ্ট ভালোভাবে চালায় নেওয়া যায়, বাট এখন যদি কোনো ফোন রিলিজ হয় সেটা UFS 4 থাকা উচিত। সো আমি বলতে পারি যে UFS 3.1 যেটা আছে সেটা আরো বেশ কয়েক বছর ধরে আপনি চালিয়ে ফেলতে পারবেন। এবং এখানে কিন্তু Android 13 দিয়ে রিলিজ হয়েছিল, যেটাকে অক্সিজেন OS বলে। সো অক্সিজেন OS এটাতে কিন্তু 4টা মেজর OS আপগ্রেড দেওয়ার কথা। বর্তমানে এটাতে Android 14 চলতেছে এবং এরপরে কিন্তু 15 পেয়ে যাবেন, 16 পেয়ে যাবেন এবং 17 পর্যন্ত আপডেট পাবেন। আর তারপরে আরো এক বছর কিন্তু সিকিউরিটি আপডেট আপনারা এটাতে পেয়ে যাবেন। সো এখনো আরো 2-3 বছর এটাতে আপনি সফটওয়্যার সাপোর্ট পাচ্ছেন, সেটা ভালো একটা ব্যাপার। আর OnePlus এর ফোনের একটা ভালো বিশেষত্ব হলো তারা কিন্তু পারফরমেন্স সেন্ট্রিক ফোন বানায় থাকে। তাদের ফোন ব্যবহার করতে গেলে খুবই স্মুথলি রান করে, লম্বা সময় ধরে হ্যাং বা ল্যাগ স্লো এরকম হয়ে যায় না। তো এই ফোনটাও কিন্তু সেই জিনিস। এখন ডেইলি লাইফে যেসব ইউজেস ক্ষেত্র আছে সেগুলো তো একদম খুবই স্মুথলি চলে। আর যদি আপনি গেমিং করতে চান 120 FPS পর্যন্ত গেমিং করতে পারবেন। এবং OnePlus এর যত ফোন আমি ইউজ করছি সব ফোনগুলোই দেখেছি তাদের থার্মাল ম্যানেজমেন্ট খুবই ভালো, অর্থাৎ ওভার হিটিং হয় না এবং এই চিপটাও খুব ভালোভাবে তারা আসলে থার্মাল ম্যানেজমেন্ট করতে পারছে, যে কারণে আপনি লম্বা সময় ধরে গেমিং করলেও এই চিপটা
হিটিং হয় না। আর বর্তমান তো শীতকাল, তো আরো ভালো পারফরমেন্স এটাতে পাবেন। সো নরমালি যারা আসলে উড়াধুরা গেমিং করতে চান বা ভালো পারফরমেন্স একটা ফোন থেকে পেতে চান, তাদের জন্য কিন্তু এটা আইডিয়াল একটা চয়েস। এবং এই ফোনটার যদি ক্যামেরাতে আসি, এখানে কিন্তু পিছনে আপনারা 3টা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন, বাট এটা আর সিরিজের ফোন, যে কারণে ক্যামেরাতে এখানে কস্ট কাটিং করা আছে। এখানে 2টা মাত্র কাজের সেন্সর আপনারা পাচ্ছেন, তার মধ্যে 50 মেগাপিক্সেলের একটা সেন্সর এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর আছে। তবে এই যে 2টা সেন্সর আছে, সেই 2টা সেন্সর দিয়ে যদি আপনি প্রপার লাইটে ছবি তোলেন, খুবই ভালো এক্সপিরিয়েন্স পাবেন, খুব কালারফুল ছবি আপনাকে দিবে, ছবির ডিটেইলও কিন্তু খুবই ভালো। ইভেন নাইট মোডেও কিন্তু খুব ফাস্ট শাটারে ছবি তুলতে পারে, ডিটেইলও ভালো প্রিজার্ভ করতে পারে। তবে এই ক্যামেরাতে এখন যে দুর্বলতা, সেটা হলো 8 মেগাপিক্সেলের যে আলট্রা ওয়াইড সেন্সর, সেটা লো লাইটে ডিটেইল অনেক মিস করে। ইভেন ডে লাইটেও অনেক সময় দেখা যায় যে পারফেক্টলি ডিটেইল ক্যাপচার করতে পারে না। সো আলট্রা ওয়াইডে একটু দুর্বলতা থাকলেও মেইন সেন্সরটা কিন্তু খুবই সুন্দর এবং এটা আপনাকে ডিজিটালি জুম করে 10x পর্যন্ত ছবি তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে। আর ডিফল্ট ফোকাল লেন্থ কিন্তু এখানে আপনি 0.6x, 1x এবং 2x পেয়ে যাচ্ছেন। সো এটার নর্মাল ফটোগ্রাফিতে খুবই ভালো। এবং যদি পোর্ট্রেটে আসি, মেইন সেন্সর দিয়ে এটা আপনাকে পোর্ট্রেট তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে। তবে পোর্ট্রেটে যে জিনিসটা হচ্ছে, ডিজিটাল জুম করা যায় না, অর্থাৎ ডিফল্ট ফোকাল লেন্থে ছবি তুলতে পারতেছেন। সো পোর্ট্রেটে আপনি অলওয়েজ ফোকাল লেন্থের একটা মিসিং পাবেন। বাট পোর্ট্রেটের এজ ডিটেকশন, ব্লার খুবই সুন্দর এবং ফেসটা খুবই স্মুথ করে ফেলে, সেটাও খুবই ভালো একটা ব্যাপার। বাট পোর্ট্রেটের কোয়ালিটি আপনার ভালো লাগলেও আপনার ওই ফোকাল লেন্থের ইস্যুসটা থেকে যায়, যে কারণে পোর্ট্রেটের জন্য এটা পারফেক্ট না। এবং তাছাড়া এটার ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স আপনার ফর শিওর ভালো লাগবে। এবং এখানে কিন্তু 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে। এটা সেলফি ক্যামেরাটা মাইন্ড ব্লোয়িং। মানে সেলফি তুলতে গেলে আপনি লো লাইটে যদি ছবি তোলেন, কন্ট্রাস্টি লাইটে সেলফি তোলেন, যে কোনো কন্ডিশনে সেলফি তুললে ফোকাল লেন্থটা খুবই সুন্দর পাবেন। নর্মাল সেলফি, সেই সাথে পোর্ট্রেট সেলফি সহ সেলফিটা আপনার ভালো লাগবে ফর শিওর। ওভারঅল ক্যামেরা সেটআপে যেটা বলতে পারি, সেটা হচ্ছে যে সব ধরনের কন্ডিশনেই ভালো ছবি আপনি পাবেন, এক্সেপ্ট পোর্ট্রেট ফটোগ্রাফিতে আপনি ফোকাল লেন্থের একটা ইস্যুস পাচ্ছেন। তাছাড়া এইটার ভিডিওতে যদি আসি, সর্বোচ্চ এটাতে আপনি 4K 60 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। তবে OnePlus-এর ফোনগুলোর সব থেকে ডাউনগ্রেড বা খারাপ দিক আমাকে যেটা লাগে, সেটা হচ্ছে যে OnePlus 12-এও তারা কিন্তু ভিডিওর এক্সপিরিয়েন্স ভালো দিতে পারেনি, যেটা একটা ফ্ল্যাগশিপ ফোনে হওয়ার কথা। ইভেন 13 সিরিজে এসে কেমন করছে সেটা আমি জানি না, এখনো ব্যবহার করিনি। তবে এইটার যে প্রবলেম সেটা একটু বলি আপনাদেরকে। আলট্রা ওয়াইড সেন্সর দিয়ে শুধুমাত্র ফুল এইচডি পর্যন্ত ভিডিও করতে পারবেন, এবং যদি কন্টিনিউয়াসলি আপনি ভিডিও করতে চান, লাইক লেন্স শিফট করে করে, সেটা পারবেন না। আর 4K ভিডিও করতে পারবেন শুধুমাত্র মেইন সেন্সর দিয়ে। সো কন্টিনিউয়াসলি ভিডিও করার জন্য জুম করে করে আলট্রা ওয়াইডে যাওয়া, সেই জিনিসটা এখানে মিসিং করতেছেন। তবে শুধুমাত্র যদি মেইন সেন্সর দিয়ে 4K ভিডিও করেন, তাহলে ডে লাইটে খুব ভালো ভিডিওর এক্সপিরিয়েন্স পাবেন, সেটা ভালো একটা ব্যাপার। ফুটেজের স্ট্যাবিলিটিও ভালো আছে। এবং যদি পোর্ট্রেট ভিডিও নিতে চান, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ব্লার করে, তাহলে ফুল এইচডিতে আপনি মেইন সেন্সরটাকে ব্যবহার করে ভিডিও করতে পারবেন। এবং এইটার যে সেলফি ক্যামেরা আছে, সেটা দিয়ে শুধুমাত্র ফুল এইচডি ভিডিও করতে পারবেন। সো এখানে যে সেন্সরটা আছে, সেটা দিয়ে ডেফিনেটলি চাইলেই তারা কিন্তু 4K ভিডিও করার ক্যাপাবিলিটি দিতে পারতো, বাট তারা ফুল এইচডিতে স্ট্রিক্ট রেখেছে। সো সেটা একটা ডাউনগ্রেড ব্যাপার বলতে পারেন। সো যদি ফটোগ্রাফি বাদ দিয়ে শুধুমাত্র ভিডিওগ্রাফি সেন্ট্রিক ফোন পেতে চান এবং OnePlus 11 R কে আপনি চয়েস করেন, তাহলে আমি বলবো যে এটা থেকে দূরে থাকেন। বাট ওভারঅল একটা কমপ্লিট প্যাকেজ যদি পেতে চান, লাইক এই বাজেটে নতুন ফোন বা পুরাতন ফোনের সাথে কম্পেয়ার করে, তাহলে মোটামুটি এটাকে আপনি অ্যাভারেজ লেভেলে ফালাইতে পারবেন। এবং যারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করতে চান, তাহলে আমি তাদেরকে বলবো যে এই বাজেটে আপনারা পিক্সেল সিরিজের ফোনগুলোতে যাইতে পারেন, সেখানে ভিডিওর কোয়ালিটি খুবই ভালো পাবেন। কারণ ব্র্যান্ড নিউ ফোনগুলো এসব বাজেটে যেগুলোতে পাওয়া যায়, সেখানে কিন্তু ভিডিওর এক্সপিরিয়েন্স অতটা ভালো হয় না। তবে এই ফোনটাতে কিন্তু 5000 mAh একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটাকে 100 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করা যায়। বাট এই ফোনটাতে কোনো প্রকার ওয়্যারলেস বা রিভার্স চার্জ আপনি করাতে পারবেন না। তবে এটা খুব ফাস্ট চার্জ হয়ে যায় এবং ব্যাটারি ব্যাকআপও এখনো দুর্দান্ত পাওয়া যায়। 5 থেকে 6 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন একদম ইজিলি এটাতে। সো আপনি যদি লং টাইম ধরে ব্যবহার করতে চান, হেভি ইউজ করতে চান, যে কোনো ধরনের ইউজেসে আপনাকে একটা দিন আসলে পার করে ফেলতে পারবে। ওভারঅল আমি যেটা বলতে পারি, এই মুহূর্তে যদি আপনার 34-35 হাজার টাকা বাজেট থাকে একটা ফোন কেনার জন্য, আপনি যদি প্রিয়ন ফোন কিনতে চান, সেখানে পারফরমেন্স সেন্ট্রিক ফোন পেতে চান এবং ডিসপ্লের এক্সপিরিয়েন্স ভালো হতে হবে এবং মোটামুটি ভালো লেভেলের ক্যামেরা পেতে চান, তাহলে ডেফিনেটলি এটাকে একটা ট্রাই দিতে পারেন। বাট যদি বলেন যে আমি মানে বেস্ট লেভেলের ভিডিও করতে চাই, তাহলে এটা ভালো না। বেস্ট লেভেলের পোর্ট্রেটের জন্য এটা ভালো না। আপনি এই বাজেটে স্যামসাং এর ডিভাইস পাবেন, তবে স্যামসাং এর ডিভাইসগুলোতে প্রচুর পরিমাণে এখন ডিসপ্লের ইস্যু, যে কারণে এই বাজেটে আমি কাউকে স্যামসাং এর ফোনগুলো আসলে এখন নিতে বলি না। শুধুমাত্র এখন আপনি যদি পিক্সেলের ডিভাইসে যান, এই বাজেটে লাইক পিক্সেল 7 আছে। আর যদি নতুন ফোন কিনতে চান, তাহলে Honor 200 কিন্তু এই বাজেটে বর্তমানে পাওয়া যায়, সেটা একটা ভালো অপশন হতে পারে। আর যদি লম্বা সময় ধরে ব্যবহার করতে চান, তাহলে Galaxy A55 এ যেতে পারেন। আর যদি আরেকটু কিছুদিন ওয়েট করতে পারেন, তাহলে কিন্তু কিছুদিন আগে রিলিজ হওয়া Redmi Turbo 4 ফোনটা পেতে পারেন, সেটাও কিন্তু ভালো একটা অপশন। সো এটা ছিল মূলত আমার এক্সপিরিয়েন্স। এই ফোনটা যদি আপনারা কেউ ব্যবহার করেন, তাহলে ডেফিনেটলি আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।